জাপানের সাথে ব্রাজিল জিততে পারবে তো? কারণ যদি তারা জেতে তাহলে হেক্সা মিশনের দিকে আরেক ধাপ এগিয়ে যাবে তারা। আর যদি তারা হেরে যায় তাহলে এখান থেকেই তাদেরকে বিদায় নিতে হবে। যখনই জাপানের সাথে খেলা পড়েছিল ব্রাজিলের, এক শ্রেণীর ব্রাজিল ফ্যানকে আমি দেখেছি একটু চিন্তা করতে, কারণ তারা জানে জাপান আসলে কতটা ডেডলি ফুটবল খেলে এবং কিছুদিন আগের দেখায় ব্রাজিলকে তারা হারিয়েছিল। কিন্তু তখন যে স্কোয়াড খেলেছিল সেই স্কোয়াডের চাইতে বর্তমানে স্কোয়াড হাজার গুণ ভালো। তো আপনাদের কি মনে হচ্ছে, ব্রাজিল কি জাপানকে হারাতে পারবে? তো চলুন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক এবং আলোচনা করা যাক দুইটা টিম আসলে কীরকম ফুটবল খেলে সেটা নিয়ে। শুরুতেই আসা যাক জাপানের দিকে একটু লক্ষ্য করি। জাপানের ফুটবলিং স্ট্রাকচার নিয়ে আপনি কখনো আগে থেকে প্রেডিকশন দিতে পারবেন না যে তারা এই ফরমেশনে ফুটবল খেলবে। আপনি বিভিন্ন ওয়েবসাইটে যদি আপনারা তাদের ফরম্যাট দেখেন তাহলে যেরকম ফরম্যাট দেখবেন বা ফরমেশন দেখবেন, যখন তারা খেলা শুরু করে তখন তাদের ফরমেশন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। নেদারল্যান্ডের খেলার দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন তারা মিড ব্লক ফুটবল খেলেছে এবং তারা কাউন্টার অ্যাটাক দিয়েছে। অন্যদিকে সুইডেনের এগেনস্টে তাদের খেলা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন তারা হাই প্রেস করেছে। তাহলে বোঝাই যাচ্ছে জাপান হচ্ছে তাদের অপোনেন্ট দেখে তাদের স্ট্রাকচারটা গঠন করে এবং এক্ষেত্রে তাদের যে মিডফিল্ডারগুলো রয়েছে, মানে তারা 3-4-3 ফরমেশনে ফুটবল খেলে এবং তাদের সেন্ট্রাল দুইজন মিডফিল্ডার রাখে এবং তাদের দুই সাইডে দুইজন যে মিডফিল্ডার থাকে তারা কাইন্ড অফ উইঙ্গারের মতো কাজ করে। মানে তারা যখন অ্যাটাক করে তখন তাদের অ্যাটাকারের সংখ্যা হয়ে যায় 5 জন এবং ডিফেন্স পজিশনে তারা সচরাচর 3 জনকেই রাখে, যাদের 2 জন ডিফেন্সিভ কন্ট্রিবিউশন খুব ভালোভাবে করলেও একজনের হাতে দায়িত্ব থাকে বল ডিস্ট্রিবিউশন করা। তো বলাই যাচ্ছে যে জাপান আসলে আনপ্রেডিক্টেবল, তাদেরকে আপনারা প্রেডিক্ট করতে পারবেন না। জাপানের আসলে টেকনিক্যাল গিফটেড প্লেয়ার ওই পরিমাণ নেই যে পরিমাণ টেকনিক্যাল গিফটেড প্লেয়ার অন্য সকল টিমের কাছে রয়েছে। কিন্তু জাপানের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে যে তার ক্ষুধা এবং তাদের কাছে রয়েছে পেস এবং স্ট্যামিনা। জাপান আসলে অনেক বেশি দৌড়াতে পারে। তারা ফার্স্ট 1 মিনিট থেকে শুরু করে তারা লাস্ট 90 মিনিট পর্যন্ত একই রিদমে দৌড়াতে পারে, একই রিদমে তারা প্রেস করতে পারে। তো এই জায়গায় যদি ব্রাজিল চেষ্টা করে যে নিজেদের কাছে বড় রাখবে এবং তারা যদি একটু ভুল করে তাহলে আমার মনে হয় জাপান তাদেরকে কিল করতে পারে। এবং জাপানের সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে জাপান গোল করতে পারে না ওই পরিমাণ। জাপান ওই পরিমাণ শট নিতে পারে না, তারা লং বল ওই পরিমাণ বক্সের ভিতরে দিতেও পারে না। তো বলা যাচ্ছে ব্রাজিল যদি ডিফেন্সিভলি অনেক বেশি সলিড থাকে তাহলে জাপান হয়তো ব্রাজিলের এগেনস্টে গোলের দেখা নাও দেখতে পারে। এবং জাপানকে যে বিষয়টা সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হচ্ছে তাদের কোচ ম্যাচের ভিতরেই কি পরিমাণ টেকনিক্যাল দিক নির্দেশনা আসলে তাদেরকে দেয়। যারা জাপানের খেলা ফলো করেন তারা নিশ্চয়ই জানবেন এবং এই কারণে নেদারল্যান্ডের এগেনস্টে তারা কামব্যাক করতে পেরেছে। অন্যদিকে আসতেছে ব্রাজিল এবং ব্রাজিলের মাস্টার মাইন্ড কার্লো অ্যানচেলত্তি। বিশ্বকাপ শুরুর আগে পর্যন্ত আমরা ব্রাজিলকে খুব ভালোই আন্ডার এস্টিমেট করেছিলাম যে ব্রাজিল হয়তো এবার গ্রুপ পর্বে খুব খারাপ খেলবে, তারা হয়তো পার হতে পারবে না, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্রাজিল হয়তো এইবার রাউন্ড অফ 16 কিংবা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অনায়াসে যাইতে পারে, কারণ তাদের হাতে রয়েছে কার্লো অ্যানচেলত্তি। কার্লো অ্যানচেলত্তি যখনই যে কোনো টিমের কোচ হয়ে যায় তখনই সে সেই টিমের প্লেয়ারদেরকে আনলক করে দেয়। যেমন ব্রাজিলে এসে সে আনলক করে দিয়েছে লুইস হেনরিকে, ম্যাথিউস কুনহা এবং আমাদের ভিনিসিয়াস জুনিয়রকে। অন্যদিকে আসতেছে ক্যাসিমিরো, ব্রুনো গিমারেস এবং পাকেতার কথা আমি আগে থেকে বলেছি যে খুব খারাপ ফুটবল খেলবে, কিন্তু পাকেতা আমাকে ভুল প্রমাণিত করে দিয়ে অসাধারণ ফুটবল খেলতেছে। অন্যদিকে ব্রুনো গিমারেস এবং আমাদের রয়েছে ক্যাসিমিরো, এই দুজনের ফর্ম উঠতে থাকে আবার পড়তে থাকে। মানে ব্রুনো গিমারেস সবসময় সলিড থাকে, কিন্তু আমাদের ক্যাসিমিরো কিছু কিছু ম্যাচে খুব ভালো ফুটবল খেলে, আবার কিছু কিছু ম্যাচে খুব খারাপ ফুটবল খেলে। এবং তার ব্যাকআপ হিসেবে রয়েছে আমাদের কাছে ফেবিনো, যারও বয়স হয়ে গিয়েছে। এবং এই জায়গায় জাপান যদি তাদেরকে খুব ভালোভাবে প্রেস করে আমার মনে হয় তারা বল লুজ করতে পারে। এবং জাপান যদি কাউন্টার অ্যাটাক দেয় এবং জাপানের কাছে যে পরিমাণ পেস রয়েছে তারা যদি একটু ভালোভাবে শট নিতে পারে আমার মনে হয় তারা ব্রাজিলের জালে বল পর্যন্ত জড়ায় দিতে পারে। এবং এরপর আসতেছে ব্রাজিলের অ্যাটাকাররা বর্তমানে অনেক বেশি টেকনিক্যাল গিফটেড প্লেয়ার। আপনি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলতে পারেন, আপনি ম্যাথিউস কুনহার কথা বলতে পারেন, আর অ্যান্ড্রিকের কথা পর্যন্ত বলতে পারেন। তারা সবাই উইদিন এ সেকেন্ড অপোনেন্টকে কিল করে দিতে পারে এবং তারা সেটাই করতেছে। তো বলা যায় এই ম্যাচটা 50-50 হতে চলেছে। এবং যদি আমাকে পিক করতে বলেন তাহলে আমি কার্লো অ্যানচেলত্তির মাস্টার মাইন্ড বা প্ল্যানের কারণে ব্রাজিলকে একটু এগিয়ে রাখবো। এবং এই ম্যাচের স্কোর লাইন আমাকে যদি বলেন আমি বলবো যে 3-2 কিংবা 2-1 হতে পারে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।